দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে প্রতিই জানিয়ে দেব শিরোনামগুলো। নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ নিয়ে বিতর্ক তুঙ্গে, বিরোধীরা শিবিরের ক্ষোভ, ছাত্র আন্দোলনকারীদের টার্গেট করার অভিযোগ, পাল্টা সাফাই বিজেপির। ইরান যুদ্ধে অংশ না নেয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়ার পরিধি কমালেন ট্রাম্প, বললেন কিম জং উনের সাথে খুবই ভালো সম্পর্ক তার। পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতা চলছেই, অবরুদ্ধ করে রাখার পর একই পরিবারের 9 সদস্য আটক, বিভিন্ন আবাসিক স্থাপনায় হামলা, সেনা মোতায়েন বৃদ্ধি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার বলা দিমাগি নকশাল বিশেষণে ক্ষুব্ধ অনেকেই। বিরোধীদের অভিযোগ, সরকারের সমালোচনা করলেই দেয়া হয় নানা ধরনের ট্যাগ। সম্প্রতি ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তরুণদের উদ্দেশ্য করেই দিমাগি নকশাল কথাটি ব্যবহার করেছেন, উঠেছে এমন অভিযোগ। সামাজিক মাধ্যমেও চলছে বিস্তর সমালোচনা। যদিও বিজেপির সাফাই, যারা ভারতের সংবিধান অস্বীকার করে কেবল তাদেরই নকশাল মানসিকতার আখ্যা দিয়েছেন মোদি। ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির রেড ফোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, যেখানে বলা হয় ভারত থেকে সশস্ত্র নকশালদের নির্মূল করা হলেও রয়ে গেছে দিমাগি নকশালরা। তাদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান মোদি। দিমাগি নকশাল মৌকে কি তালাশ মে হ্যায়। মোদির এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বিরোধীরা। সরকারের সমালোচনা করলেই বিভিন্ন ট্যাগ দেয়া প্রধানমন্ত্রীর পুরনো কৌশল, এমন অভিযোগে সরব কংগ্রেস সহ বিভিন্ন দলের নেতারা। কারা দিমাগি নকশাল, মোদি সে বিষয়ে কোনো ব্যাখ্যা না দিলেও অভিযোগ উঠেছে সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করা তরুণদেরই দিমাগি নকশাল বলেছেন তিনি। जो इनका विरोध करते हैं यही तो दिमागी नक्सल। যারা সরকারের বিরোধিতা করে তাদের দিমাগি নকশাল বলা হয়। যেই প্রশ্ন তোলে বা তাদের চ্যালেঞ্জ জানায় তাকেই কোনো না কোনো তকমা দেয়া হয়। সামাজিক ন্যায় বিচারের দাবি করা কি দিমাগি নকশাল হওয়া? जातीय जनगणना होगा। किसान आंदोलन करे तो किसान खालिस्तानी हो जाता है। কৃষকরা যখন প্রতিবাদ করে তখন তাদের খালিস্তানি বলা হয়, আর এখন যখন শিক্ষার্থীরা অর্থাৎ জেনজি প্রতিবাদ করছে তখন তাদের দিমাগি নকশাল বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের ভাষা মানায় না। और लगातार इस तरह का बयान कहते हैं, कभी अर्बन नक्सल बोलते हैं। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। এরই মধ্যে ককরোচ জনতা পার্টির মতো সাড়া ফেলেছে দিমাগি নকশাল পার্টি। মোদির মন্তব্যের সমালোচনা করে পোস্ট দিচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষও। দিমাগি নকশাল হতে পারলে গর্বিত হতেন বলে পোস্ট করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। বিজেপির দাবি, যারা ভারতের সংবিধান মানে না, মাওবাদী, বিচ্ছিন্নতাবাদী ও 370 আর্টিকেলকে সমর্থন করে এবং ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায়, কেবল তাদেরই দিমাগি নকশাল বলেছেন মোদি। নকশাল মুক্ত होने के कारण। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির মৃত্যুকে ঘিরে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সম্প্রতি দলীয় কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে পরিবার বলছে আত্মহত্যার কোনো ইঙ্গিত ছিল না তার আচরণে। এদিকে আশিসকে বিজেপি নেতাদের হেনস্থার একটি ভিডিও ভাইরালের পর রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, দুর্নীতির অভিযোগের চাপেই আত্মহত্যা করেছেন এই প্রবীণ নেতা। গেল রোববার স্থানীয় সময় সকালে বীরভূমের রামপুরহাটের বাড়ির পাশের তৃণমূল কার্যালয় থেকে আশিস ব্যানার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মিলেছে একটি হাতে লেখা চিঠি, যেখানে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন আশিস। রাজনীতিতে আসাকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। সব মিলিয়ে এই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে পরিবারের দাবি, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন আশিস। আত্মহত্যার মতো কোনো ইঙ্গিত ছিল না তার আচরণে। না, কিছু হয়ে যায়নি, কিচ্ছু হয়ে যায়নি। স্বাভাবিক কথাবার্তা, সব কালকে সারাদিন আপনার
15 আগস্ট বলে সারাদিন অফিসে বসেছিল, পতাকা উত্তোলন করলো, সারাদিনটা গেল অফিসে মানে কাটিয়েছে। মানে নানা রকম লোক আসছিল তাদের সঙ্গে গল্প কথা বলা করা এইসব নিয়েই আমরা সকাল থেকেই কাটিয়েছি কালকে। এদিকে আশিস ব্যানার্জির মৃত্যুর পর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় বিজেপির স্থানীয় নেতারা হেনস্থা করছেন তৃণমূলের এই বর্ষিয়ান নেতাকে। আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে, চাপকে খাল তুলে দিতাম একদম। এ অবস্থায় আশিস ব্যানার্জির মৃত্যুতে সরাসরি রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, জীবনের শেষ দিকে আশিসকে বারবার হেনস্থা ও অপমানের মুখে পড়তে হয়েছে। বিজেপির পক্ষ থেকে নেতাকর্মীদের উপর চাপ ও হুমকির পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি দলটির। তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে। কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন। কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? যদিও সব অভিযোগ উড়িয়ে উল্টো তৃণমূলকে দায়ী করছেন বিজেপির নেতারা। তাদের দাবি, দুর্নীতির অভিযোগের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন আশিস ব্যানার্জি। तृणमूल कांग्रेस के लोग इतना निराश हताश हैं, उस पार्टी में जो गया वो बर्बाद हुआ। पैसा जरूर कमाए लेकिन जिंदगी खत्म हो गया है। अब तो सुसाइड भी करना पड़ रहा है, बड़े दुखजनक है। নেতাদেরও মাঝে মাঝে মনে রাখা উচিত যে তাদের আশেপাশে কারা থাকে। এই ভদ্রলোক আমাদের ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন, আমি বলছি আপনাদেরকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা। কিন্তু ওনার ভাইপো কি করতেন খোঁজ নিন তো একবার। ভাইপোর নামও অভিষেক। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এই ভাইপো রোগে ভুগছে। এই তৃণমূল কংগ্রেসটাকে ভাইপো রোগ থেকে বেরোতে বলুন, দেখবেন কোনো সমস্যা থাকবে না, কোথাও কেউ হেনস্থা করবে না। ভাইপোদের মোহে যদি পড়েন সব যাবে। আশিস ব্যানার্জি ছিলেন তৃণমূলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা। প্রবীণ এই নেতা 5 বারের বিধায়ক ছিলেন, দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবেও, ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকারও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 7 জনের প্রাণ গেছে। সোমবার সকালে বিদেশিনী হোটেলটির একতলার একটি ঘরে আগুন লাগে, পরে তা দ্রুত অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আহত হচ্ছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই তারাপীঠ মন্দিরের পুণ্যার্থী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। ভারতের বিহারে অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। আহত হয়েছে কমপক্ষে 12 জন। হতাহতদের বেশিরভাগই নারী। জানা গেছে, সোমবার বিশেষ শিব পূজায় অংশ নিতে 2টি ট্রেনে বিহারের লাখিসারা জেলার ওই মন্দিরে যায় পুণ্যার্থীরা। ধারণা করা হচ্ছে প্রায় 50,000 মানুষের সমাগম হয়েছে সেখানে। বিপুল সংখ্যক মানুষের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় মন্দির চত্বরের কাছে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। হুড়োহুড়িতে মন্দিরের ব্যারিকেড ভেঙে ছোটাছুটি শুরু হয়। সে সময় পদদলিত হয় অনেকে। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অ্যাম্বুলেন্স। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে কারণ হিসেবে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে সুসম্পর্ক কথা উল্লেখ করেছেন তিনি। একই পোস্টে ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার অবস্থান নিয়ে অসন্তোষ জানিয়েছেন। এতেই প্রশ্ন উঠছে, তবে কি আবারও পিয়ংইয়ংয়ের সাথে সম্পর্কের বরফ গলানোর পথে হাঁটছেন ট্রাম্প, নাকি সিউলের প্রতি ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত? প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া। 11 দিনের উলচি ফ্রিডম শিল্ডে যোগ দেওয়ার জন্য প্রস্তুত 2 দেশের হাজার হাজার সেনা। এমন সময় হঠাৎ বদলে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর। মহড়া শুরুর ঠিক আগে এই আয়োজনে বড় ধরনের কাটছাঁটের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই মহড়া খুবই ব্যয়বহুল। এছাড়া উত্তর কোরিয়ার কাছে অনুপযুক্ত ও বৈরিতার বার্তা পাঠায়। কিম জং উনের সাথে নিজের সম্পর্ক খুবই ভালো বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয়, এর আগে 2018 সালে ট্রাম্প কিম ঐতিহাসিক বৈঠকের একটি পুরনো ছবিও পোস্ট করেন তিনি।
만들어내는 것이기도 합니다. অবশ্য একই পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পাশে না দাঁড়ানোর প্রসঙ্গ উল্লেখ করেছেন। সে কারণে অনেক বিশ্লেষক মনে করছেন সিউলের প্রতি অসন্তোষের কারণেই এমন পদক্ষেপ ট্রাম্পের। এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। তার পদক্ষেপ থেকে মনে হতে পারে কূটনৈতিক সুযোগ তৈরির চেষ্টা করছেন, কিন্তু তা অস্পষ্ট, কারণ ট্রাম্প তার পোস্টে এই বিষয়টিও জুড়ে দিয়েছেন যে ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়া পাশে দাঁড়ায়নি, অর্থাৎ এখানে পরস্পর বিরোধী নানান বার্তা পাওয়া যাচ্ছে। অবশ্য পুরো মহড়া বাতিল হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব নির্ধারিত সূচিতেই এরই মধ্যে শুরু হয়েছে মহড়া। এর আগে 2018 সালে কিমের সাথে বৈঠকের আগেও দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া স্থগিত করেছিলেন ট্রাম্প। 2020 সালে করোনা মহামারীর সময় কমানো হয়েছিল মহড়ার পরিসর। পিয়ংইয়ং বরাবর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মহড়াকে দেখে আগ্রাসন হিসেবে। সম্প্রতি ক্ষোভ জানিয়ে বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালিয়েছে পিয়ংইয়ং। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরতে পারলে বিপুল আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির সেনাপ্রধান আমির হাতামি দেন এই ঘোষণা। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জানান, দেশের কেউ যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করতে পারে কিংবা জীবিত ধরে সেনাবাহিনীর কাছে তুলে দিতে পারে, তবে দেয়া হবে $30,000 পুরস্কার। নারীদের ক্ষেত্রে এই আর্থিক পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হবে বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে আলোচনা থমকে থাকার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। دستگیر کنه تحویل بده به هر کدوم از یگانه‌های ارتش یک آمریکایی رو আমাদের কোনো যোদ্ধা যদি কোনো আমেরিকানকে হত্যা বা বন্দী করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে জিহাদের মহান প্রতিদানের পাশাপাশি আমরা তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। এই পুরস্কারের মূল্যমান $30,000 মার্কিন বা প্রায় 5 বিলিয়ন তোমানের সমান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই জয় পেয়েছে ইরান, এমন দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিপাভ। তিনি বলেন, এই যুদ্ধে নিজেদের 9টি লক্ষ্যের একটিও অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকের নেতৃত্বে পরিচালিত এক অন্যায্য যুদ্ধের মুখে আমাদের জাতি সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছে। একজন সেবক হিসেবে ঘোষণা করছি, আমরা এই যুদ্ধে সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই জয়লাভ করেছি। তারা যে 9টি লক্ষ্যের কথা বারবার বলেছে তার একটিও অর্জন করতে পারেনি। এটি আমেরিকান ও জায়নবাদী শাসকদের জন্য সবচেয়ে বড় এবং চূড়ান্ত ব্যর্থতা। গেল 24 ঘন্টায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের 181টি অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার সোশ্যাল হ্যান্ডেল এক্সে করা এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বাহিনী। জানায়, তাইজ, মারিব, আবিয়ান, আলদালে এবং আল হুদায়দা এলাকায় অবস্থিত হুতিদের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে বিদ্রোহী গোষ্ঠীটির বেশ কয়েকটি সামরিক সরঞ্জাম, যানবাহন ও অস্ত্রের গুদাম। হামলায় হুতিদের বহু সদস্য হতাহত হয়েছে বলেও দাবি ইয়েমেনের সামরিক বাহিনীর। তবে এই অভিযানের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিদ্রোহী গোষ্ঠীটি। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি বেসামরিক টার্গেটে হামলা চালিয়েছে হুতিরা। এখনও অব্যাহত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও দখলদারদের পাশবিক নারকীয়তা। দখলের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। কুশরার পাশাপাশি বেশ কিছু এলাকায় চলে আইডিএফের অভিযান। এরই মধ্যে আটক করা হয়েছে উত্তর পশ্চিম নাবলুসের অবরুদ্ধ এক বাড়ির একই পরিবারের 9 সদস্যকে। লুটপাট ও ভাঙচুরও চালায় দখলদাররা। ভয়াবহ এই বর্বরতা নিয়ে এখনও নিশ্চুপ ভূমিকায় তেল আবিব প্রশাসনের। ইসরায়েলিদের নারকীয়তায় জর্জরিত ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর। গেল 7 দিন ধরে পশ্চিম তীরের কুশরায় দখলদার ও ইসরায়েলি সেনাদের ভয়ে অবরুদ্ধ 3 ফিলিস্তিনি পরিবারের প্রায় 15 সদস্য। আগ্রাসনের মাত্রা বাড়াতে পশ্চিম তীরের নাবলুসে সেনা উপস্থিতি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার তথ্য মতে কুশরার পর এবার নাবলুসের উত্তর পশ্চিমের বেইত ইরাম গ্রামে হামলার পর এক বাড়িতে অবরুদ্ধ একই পরিবারের 9 সদস্যকে আটক করেছে আইডিএফ। একটানা 3 ঘন্টারও বেশি সময় ধরে বাড়িটিকে ঘিরে রাখে দখলদাররা। চালানো হয় লুটপাট ও ভাঙচুর।
পশ্চিম তীরে হামলার পরিধি বাড়ানোর টার্গেটে বেথেলহেমের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় আইডিএফ। লুদ শহরে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে 70টিরও বেশি ফিলিস্তিনি পরিবারকে। জবাবে কয়েক প্রজন্ম ধরে বাস করা নিজেদের ঠিকানা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে ওই ফিলিস্তিনিরা। আজ সামরিক বাহিনীর বেশ বড় একটি বহর কুসরায় প্রবেশ করে বাসিন্দাদের চলাফেরা সীমিত করে দেয়। 6টি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করে সেগুলোর নিয়ন্ত্রণ নেয় সেনারা। বাসিন্দাদের সাহায্য করা ও দখলদার ও সেনাদের হটানোর যে সামরিক দাবি করা হচ্ছে তা তারা ইচ্ছা করে মাত্র 10 মিনিটেই করতে পারে, কিন্তু সেনাবাহিনী উল্টো তাদের সহায়তা করে। তাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য রয়েছে। কুসরায় অবরুদ্ধ পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই এলাকায় পুনরায় চালু করা হয়েছে পানি ও বিদ্যুৎ সংযোগ, কিন্তু এখনো নাগালের বাইরে খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী। আইডিএফ সেনাদের দ্বারা নিষিদ্ধ ঘোষিত ওই এলাকাটি জরুরি সরবরাহ নিয়ে প্রবেশের চেষ্টায় নাকাল হয়ে ফেরত যায় বহু মানবাধিকার কর্মী। ইসরায়েলিদের এমন পাশবিকতায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমনকি সমালোচনা করছে তেল আবিবের মিত্ররাও, যদিও এ বিষয়ে এখনো নিশ্চুপ ইসরায়েলের সরকার। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলের সাথে আলোচনায় বসতে চলেছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে বসবেন তিনি। ইসরায়েল সফরের আগে মিশরে হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়ার প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন কুশনার। এ সময় অস্ত্র সমর্পণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, গাজা যুদ্ধ নিয়ে হামাসের সাথে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সরাসরি বৈঠক বলে মনে করা হচ্ছে। গেল মাসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে 15 দফা শান্তি পরিকল্পনা উত্থাপন করলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। প্রতি রাতে হামলা চালিয়ে অন্তত 30 থেকে 40 জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত সেনাদের। এক পডকাস্টে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। উদ্ধত ভাষায় বলেন, ফিলিস্তিনিরা মানুষই নয়, তাদের বেঁচে থাকার অধিকার কিংবা যোগ্যতা কোনোটিই নেই। সব ফিলিস্তিনিকেই হত্যা করা উচিত। জানান, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়ে নেতানিয়াহুর সাথে একমত নন তিনি। ইসরায়েলের উপর হামলার দায়ে ফিলিস্তিনি বন্দীদের ফাঁসি হলে ব্যক্তিগতভাবে সেই কার্যক্রমে অংশ নেয়ার ইচ্ছাও প্রকাশ করেন। তার এসব বিতর্কিত মন্তব্য নিন্দার ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার পাশাপাশি পশ্চিম তীরে দিন দিন বেড়েই চলছে ইসরায়েলি দখলদারদের বর্বরতা। এখনো আইডিএফ ও দখলদারদের হাতে বন্দী বহু অসহায় ফিলিস্তিনি। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গত 5 বছরে মাধ্যমিক শিক্ষা বঞ্চিত 24 লাখ নারী শিক্ষার্থী। ইউনেস্কোর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য হারে কমেছে নারীদের অংশগ্রহণ। এমনটা চলতে থাকলে 30 সাল নাগাদ এই সংখ্যা 40 লাখে পৌঁছাতে পারে বলে শঙ্কা ইউনেস্কোর। তাই আফগান নারী ও শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান সংস্থাটির। যে বয়সে সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে 4 দেয়ালে বন্দী, তবু থেমে নেই লেখাপড়ার সংগ্রাম। তাই নিজ ঘরকেই বানিয়ে ফেলেছেন শ্রেণীকক্ষ। কাবুলের এই শিশুর মতো ঘরে বসে লেখাপড়া শিখছে অনেক আফগান শিশু। অনেকের আবার সেই সৌভাগ্য হয়নি, তাই বন্ধ লেখাপড়া। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায় আফগান নারীদের মাধ্যমিক শিক্ষার পথ। দেশটির বর্তমান শরিয়া আইন অনুযায়ী শুধু প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে মেয়েরা। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী গত 1 বছরে 24 লাখ নারী শিক্ষার্থী প্রবেশ করতে পারেনি মাধ্যমিক স্কুলে, যার মধ্যে গত 1 বছরেই বঞ্চিত হয়েছে 2 লাখ মেয়ে। ইউনেস্কোর শঙ্কা, পরিস্থিতি এমন থাকলে 2030 সাল নাগাদ শিক্ষা বঞ্চিত থাকবে 40 লাখ নারী। পড়াশোনার সুযোগ পাওয়া সংকটের একটি অংশ, মানেও রয়েছে বিশাল ঘাটতি। 10 বছর বয়সী 90% শিশুই একটি ছোট অনুচ্ছেদ পড়ে বুঝতে পারে না, অথচ এটি তাদের উপযোগী করেই লেখা। শুধু স্কুল কলেজ নয়, চলাফেরা, কর্মসংস্থান, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণও সীমিত হয়েছে আফগান নারীদের। শিক্ষা থেকে বঞ্চিত হয়ে হারাচ্ছেন ভবিষ্যৎ গড়ার সুযোগ। যদিও তালেবান সরকার 2022 সালে নারীদের জন্য মাধ্যমিক স্কুল কলেজ খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা। উল্টো ওই বছরেরই শেষ দিকে মেয়েদের জন্য বন্ধ হয় বিশ্ববিদ্যালয়ের দরজাও।
স্কুল বন্ধ হয়ে গেলেও খাতার পাতা এখনো খোলা। ঘরের কোণে অনলাইনে পড়াশোনা করে যাচ্ছে স্বপ্নবাজ নারী শিক্ষার্থীরা। তবে আবারও স্কুলে যাওয়ার স্বপ্নে দিন গুনছেন তারা। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। গ্রিসে একই সময়ে দুই স্থানে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 2 জনের। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। রোববার এথেন্সের কাছে অবস্থিত সালামিনা দ্বীপে হয় এই আগুনের ঘটনা। জানা গেছে আগে থেকেই দাবানল সতর্কতা জারি ছিল ওই দ্বীপে। দ্বীপের পেরিস্টারিয়া নামক বনাঞ্চল ঘেরা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। দক্ষিণ উপকূলে আগুন লাগার 20 মিনিটের মাথায় উত্তরের দিকেও ঘটে একই ঘটনা। তীব্র বাতাসের বেগের জেরে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের প্রায় 2 শতাধিক কর্মী। এখনও জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ। তদন্ত চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। যমুনা আই ডেস্কে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।